ঘর জুড়ে এক অদ্ভুত নীরবতা। নুরাইন শেষবারের মতো কায়ানের কনুইয়ের ব্যান্ডেজটা ঠিক করে দিল। আঙুলের ছোঁয়া সতর্ক, যেন সামান্য অসাবধানতাও নতুন করে ক্ষত খুলে দিতে পারে। হয়ে গেছে, ছোট্ট দুটি শব্দ। কায়ান কোনো উত্তর দিল না, শুধু এক দৃষ্টিতে নুরাইনের দিকে তাকিয়ে রইল। আজ যেন প্রথমবার কায়ান বুঝতে পারছে, রাগের ভাষা যতটা উচ্চস্বরে কথা বলে, যত্নের ভাষা তার থেকেও অনেক বেশি নিঃশব্দ। নুরাইন ফার্স্ট এইড বক্সটা গুছিয়ে উঠে দাঁড়াতে যাবে, ঠিক তখনই কায়ানের ভারী কণ্ঠস্বর ভেসে এলো। এত যত্ন কেন করছেন? কারণ তুমি আহত। শুধু এই কারণেই? প্রশ্নটা ছুড়ে দিয়ে কায়ান চোখ সরিয়ে নিল, যেন উত্তরটা শোনার সাহস ওর নেই। মানুষ আহত হলে তার যত্ন নেওয়াটা মানবিকতা, এর বেশি কিছু ভাবার প্রয়োজন নেই। মানবিকতা? আপনি সবার সাথে এমন? নুরাইন এবার বিরক্ত হয়ে তাকালো। আমি তোমাকে রক্তাক্ত অবস্থায় ফেলে রাখতাম। হঠাৎ নুরাইনের চোখ পড়ল কায়ানের কপালের ব্যান্ডেজে। সাদা কাপড়টা আবার লাল হয়ে উঠেছে। 1 মিনিট। নুরাইন দ্রুত নতুন ব্যান্ডেজ বের করলো। খুব সাবধানে পুরনো ব্যান্ডেজটা খুলতেই শুকনো রক্তের দাগ স্পষ্ট হয়ে উঠল। তুমি কি নিজের শরীরটার কোনো মূল্যই দাও না? নুরাইন খুব সাবধানে ব্যান্ডেজটা খুলতেই কায়ানের কপালে রক্তের দাগটা স্পষ্ট হয়ে উঠল। কায়ান নিজের চোখ দুটো বন্ধ করে নুরাইনের হাতের এই কোমল ছোঁয়া অনুভব করতে লাগলো, যেন এই যন্ত্রণার মাঝেও এক পরম শান্তি লুকিয়ে আছে। নুরাইন নতুন তুলো আর অ্যান্টিসেপটিক দিয়ে কপালে জমা রক্তটুকু মুছে দিতে দিতে চাপা দীর্ঘশ্বাস ফেলে বলল, তুমি কি নিজের শরীরটা কোনো মূল্যই দাও না কায়ান? এত বেপরোয়া কেন তুমি? কায়ান ডান হাতটা বাড়িয়ে নুরাইন নরম কবজিটা খপ করে চেপে ধরল। নুরাইন চমকে উঠে চোখ তাকালো। 2 জোড়া চোখের দূরত্ব মাত্র কয়েক ইঞ্চি। কায়ান নুরাইনের কাজল কালো চোখের মনির গভীরে নিজের জ্বলন্ত তৃষ্ণান্ত দৃষ্টি ডুবিয়ে দিল। না। কায়ান আরও কিছু বলতে চাচ্ছিল, কিন্তু এই মুহূর্তে আর কোনো শব্দ বের হলো না। ছাড়ো কায়ান, অনেক রাত হয়েছে, এবার ঘুমাও। কায়ান ওনাকে আর কোনো উত্তর না দিয়ে ধীরে ধীরে আঙুলের বাঁধন আলগা করে দিল। পরদিন সকালে কায়ান সোফায় বসে কফি খাচ্ছে, কিন্তু চোখ দুটো অবাধ্যভাবে বারবার সিঁড়ির দিকে চলে যাচ্ছিল। কায়ান নিজের এই আচরণে নিজেই ভীষণ বিরক্ত। কেন অনুনয়নের জন্য অপেক্ষা করছে? কায়ান নিজেকে বোঝানোর চেষ্টা করলো, এটাই হয়তো কেবলই ওর ক্ষণিকের জেদ। ও তো জেনি আর বন্ধুদের সাথে বেপরোয়া লাইফস্টাইলে অভ্যস্ত। তবে এই গম্ভীর মেয়েটার সামনে এলে ওর চেনা জগৎটা এমন ওলটপালট হয়ে যায় কেন? এই অদ্ভুত অনুভূতির কোনো নাম কায়ানের জানা নেই। নিজেই বুঝতে পারছে না ভিতরে আসলে কী চলছে। ঠিক তখনই সিঁড়ি দিয়ে নেমে এলো নুরাইন, পরনে একটা নেভি ব্লু ফর্মাল ড্রেস। নুরাইন নিজের ল্যাপটপ একটা তুলে নিল। কায়ানের ব্যান্ডেজ করা হাতটার দিকে চোখ গেল ঠিকই, কিন্তু পরক্ষণে চোখ দুটো আবার কঠিন হয়ে গেল। নুরাইনের এই তীব্র গাম্ভীর্য অপেক্ষায় কায়ানের ভিতরে সুপ্ত জেদটাকে আবার উস্কে দিল। মনে মনে ভাবল, আজকেও কি বাইরে স্পেশাল বন্ধুর সাথে জরুরি কোনো মিটিং আছে? উফ, ড্যাম ইট। এদিকে নুরাইন এতক্ষণে নিজের হাই হিল জুতো জোড়ায় খটখট শব্দ তুলে আত্মবিশ্বাসের সাথে মেন গেট দিয়ে বেরিয়ে গেল। কায়ান স্তব্ধ হয়ে যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল। ঠিক তখনই ড্রয়িং রুমে প্রবেশ করলেন মিসেস আলিয়া। কায়ানের এই ক্ষতবিক্ষত অবস্থা দেখে মায়ের মন চট করে কেঁদে উঠল। তিনি কায়ানের পাশে এসে সোফায় বসলেন। কপালে আলতো করে হাত রেখে বললেন, কায়ান, তোর এই হাত পায়ের অবস্থা তো ভালো না রে বাবা। কপালে আবার নতুন ব্যান্ডেজ। আজ অফিসে যাবি না, ঘরে থেকে রেস্ট নে। মায়ের এই আকুলতায় কায়ানের একটু নড়ে চড়ে বসলো। আসলে কায়ানের বোরিং কর্পোরেট অফিসে যেতে বিন্দুমাত্র ভালো লাগে না। ও তো মুক্ত বিহঙ্গের মতো রেসিং ট্র্যাকে ড্রিফটিং আর বক্সিং রিংয়ে মারামারি করতেই ভালোবাসে। কিন্তু আজ নুরাইনের কথা মনে আসতে ভেতরে এক অদ্ভুত অস্থিরতা তৈরি হলো। নিজেকে অফিসের 4 দেওয়ালের নুরাইনের চোখের সামনে নিয়ে যেতে চাইল, অথচ এই অনুভূতির কারণটাও নিজেই জানে না। কায়ান কফির মগটা টেবিলে রেখে বলল, মম, ছোটোখাটো কেটে গেছে, আর এতে আমার কিছু হয় না। আর অফিসে আজ একটা জরুরি ফাইলের কাজ বাকি আছে, ওটা আজ আমাকে হ্যান্ডেল করতে হবে। আমি যাব। মিসেস আলিয়া কায়ানের মুখে হঠাৎ অফিসের প্রতি এমন দায়িত্ববোধ দেখে বেশ অবাক হলেন। তিনি আর কিছুই বললেন না, শুধু ছেলের দিকে এক দৃষ্টিতে চেয়ে রইলেন। কায়ান সোফা থেকে উঠে দাঁড়িয়ে নিজের অবিন্যস্ত চুলগুলো হাত দিয়ে ঠিক করে নিল। মনে মনে বলল, আপনি আমাকে এত সহজে ইগনোর করে চলে যেতে পারেন না অ্যাঞ্জেল। কায়ান একটা ফর্মাল শার্ট আর ব্লেজার পরে রেডি হয়ে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে গেল। ক্ষতগুলোর ব্যথাও যেন আজ জেদের কাছে হেরে গেছে। অফিসে পৌঁছে কায়ান লম্বা কদমে নুরাইনের কেবিনের দিকে এগিয়ে এলো, কিন্তু কেবিনের স্বচ্ছ কাচের ওপাশে চোখ পড়তেই পায়ের গতি আচমকা থমকে গেল। ভিতরের সুপ্ত হিংসেটা এক লহমায় আবার মাথাচাড়া দিয়ে উঠল, যা সে নিজেই বুঝতে পারছে না কেন হচ্ছে। নুরাইন কেবিনে একজন তরুণ ছেলে দাঁড়িয়ে আছে। ছেলেটার ফাইলের দিকে মনোযোগ দেখে মনে হচ্ছে সে অফিসেরই কোনো কর্মচারী বা জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, কিন্তু কায়ানের বিক্ষত মন আজ কোনো যুক্তি মানতে নারাজ। নুরাইনের আশেপাশে যে কোনো পুরুষের উপস্থিতি যেন সহ্য হচ্ছে না। নিজের শক্ত চোয়াল কামড়ে ধরে মনে মনে বলল, যা ভেবেছি তাই, এরা সব সুযোগ বুঝে মৌমাছির মতো এসে জুড়ে বসে থাকে।
কায়েন আর 1 সেকেন্ড অপেক্ষা করলো না, কোনো রকম নক না করেই ধড়াম করে দরজা ঠেলে কেবিনের ভিতরে ঢুকে পড়ে। কায়েনের আকস্মিক প্রবেশে নুরাইন এবং সেই কর্মচারী দুজনেই চমকে তাকালো। কায়েন, তুমি? আজ তো তোমার আসার কথাই ছিল না। এই শরীরে আজকে অফিসে না আসলেই পারতে। কায়েন নুরাইনের কথা সরাসরি কোনো জবাব দিল না। নিজের এক হাত ব্লেজারের পকেটে গুজে অন্য ব্যান্ডেজ করা হাতটা নুরাইন ছেলেটাকে বলল, ঠিক আছে, ফাইলটা রেখে আপনি আসতে পারেন এখন। বাকি আপডেট আমি পরে দেখে নেব। ছেলেটি কায়েনের দিকে একবার আর চোখে তাকিয়ে বলল, ওকে ম্যাম। তারপর দ্রুত ফাইলটা টেবিলে রেখে কেবিন থেকে বেরিয়ে গেল। কেবিনের দরজাটা বন্ধ হতেই ভেতরের নীরবতা আবার ভারী হয়ে উঠল। নুরাইন ফাইলটা হাতে তুলে নিয়ে কয়েকটা পাতায় চোখ বুলিয়ে শান্ত গলায় বলল, এখন বলো, কোনো দরকার ছিল? কায়েন কোনো উত্তর দিল না। ধীরে ধীরে কেবিনের ভেতরটা একবার চোখ বুলিয়ে জানালার পাশে গিয়ে দাঁড়ালো। শহরের ব্যস্ত রাস্তার দিকে তাকিয়ে থেকেও দৃষ্টি যেন কোথাও আটকে নেই। কিছুক্ষণ পর খুব স্বাভাবিক গলায় বলল, আপনার কেবিনে মানুষজনের আনাগোনা বেশ দেখছি। এটা অফিস কায়েন, এখানে সবার কাজের জন্যই আসে। ঠিকই। একটা ছোট্ট উত্তর, কিন্তু সেই এক শব্দের ভেতরে কি যেন ছিল যেটা নুরাইনের কানে কেমন অচেনা লাগলো। নুরাইন ফাইলটা টেবিলে রেখে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। তুমি এখানে কোনো কাজ নিয়ে এসেছো, নাকি শুধু দাঁড়িয়ে থাকবে? কাজ তো আছে। কি কাজ? বাবা বলেছিল নতুন প্রজেক্টের কিছু ডকুমেন্ট আপনার কাছে আছে। নুরাইন মাথা নেড়ে ড্রয়ার খুলল। আছে, তবে তুমি চাইলে আমি মেইলও করে দিতে পারতাম। এই অবস্থায় অফিসে আসার প্রয়োজন ছিল না। কায়েন নিঃশব্দে কয়েক পা এগিয়ে গেল। সব কাজ মেইলে হয় না। নুরাইন ফাইলগুলো টেবিলের উপর এগিয়ে দিয়ে বলল, এগুলো নিয়ে যাও, আর আজ বেশি কাজ করবে না। ডাক্তার বিশ্রাম নিতে বলেছেন। কায়েন ফাইল নেওয়ার সময় ব্যান্ডেজ করা হাতে সামান্য টান লাগতে মুখটা অজান্তে কুঁচকে এলো। নুরাইন সেটা চোখ এড়াতে পারল না। ব্যথা করছে? কায়েন সঙ্গে সঙ্গে মুখের অভিব্যক্তি স্বাভাবিক করে বলল, না। মিথ্যে বলতে শিখেছ কবে থেকে? যেদিন থেকে বুঝেছি সত্যি বললেও সবাই বিশ্বাস করে না। কথাটা বলে কায়েন আর এক মুহূর্ত দাঁড়ালো না। ফাইলগুলো হাতে নিয়ে দরজার দিকে হাঁটতে শুরু করলো। দরজাটা বন্ধ হওয়ার পর নুরাইন কিছুক্ষণ স্থির দরজার দিকে তাকিয়ে রইল। কেন যেন মনে হলো কায়েনের চোখের ভেতর আজ এমন কিছু ছিল যার ভাষা রাগ নয়, জেদও নয়, বরং এমন এক অচেনা অনুভূতি যার নাম দুজনের কেউই এখনো জানে না। দুপুর গড়িয়ে লাঞ্চ ব্রেক। অফিসের ক্যাফেটেরিয়া সবাই ছোট ছোট দলে বসে গল্প করতে করতে খাচ্ছে। হাসির শব্দে পুরো জায়গাটা মুখর। কায়েন এক কোণে টেবিলের কফির কাপে হাতে নিশ্চুপ বসে আছে, চোখে মুখে উদাসীন ভাব। তবে আশেপাশে সবকিছু যেন ওর নজরের বাইরে নয়। ঠিক তখনই সকালের নুরাইনের কেবিনে থাকা ছেলেটা আরিফ ট্রে হাতে ক্যাফেটেরিয়ায় ঢুকলো। কায়েনের ঠোঁটের কোণে অদ্ভুত এক হাসি ফুটে উঠল। আরিফ পাশ দিয়ে যেতেই কায়েন শান্ত গলায় ডাকল, 1 মিনিট। জি স্যার। কায়েন চেয়ার থেকে না উঠেই বলল, আপনি কতদিন হলো এখানে জয়েন করেছেন? 3 মাস স্যার। ও তাই বুঝি? কায়েন কফির কাপে চুমুক দিয়ে কয়েক সেকেন্ড চুপ রইল। তারপর টেবিলের ওপর রাখা একটা মোটা ফাইল আরিফের দিকে এগিয়ে দিল। এই রিপোর্টটা আজ বিকেল 4টার মধ্যে সম্পূর্ণ রিভিউ করে আমার কেবিনে জমা দেবেন। একটা ভুলও যেন না থাকে। আরিফ হতভম্ব হয়ে ফাইলটার দিকে তাকালো। স্যার, এটা তো পুরো প্রজেক্টের অডিট রিপোর্ট। এটা একা। কায়েন ছেলেটার কথা শেষ করতে দিল না। কোনো সমস্যা? আরিফ তাড়াতাড়ি মাথা নেড়ে বলল, না স্যার, আমি চেষ্টা করছি। চেষ্টা না, কাজটা শেষ করবেন। আরিফ ভারী ফাইলটা হাতে নিয়ে ধীর পায়ে সেখান থেকে চলে গেল। ও চলে যেতে কায়েন আবার নিশ্চিন্ত ভঙ্গিতে কফিতে চুমুক দিল, মুখে নির্লিপ্ত ভাব, যেন কিছুই হয়নি। এদিকে নিজের কেবিন থেকে বেরিয়ে নুরাইন হাতে কয়েকটি গুরুত্বপূর্ণ ফাইল নিয়ে কনফারেন্স ফ্লোরে যাওয়ার জন্য লিফটের সামনে এসে দাঁড়ালো। ঠিক তখনই করিডোরের অপর পাশ থেকে কায়েনও হেঁটে এলো। দুজনের চোখের এক মুহূর্তের জন্য মিলন হলো। লিফটের দরজা ধীরে ধীরে খুলে গেল। দুজন পাশাপাশি ভেতরে ঢুকে দাঁড়ালো। নুরাইন এক কোণে, কায়েন বিপরীত পাশে। লিফটের স্টিলের দেওয়ালে দুজনের প্রতিচ্ছবি পাশাপাশি ফুটে উঠছে, অথচ বাস্তবে যেন দুজনের মাঝখানে অদৃশ্য এক দূরত্ব দাঁড়িয়ে আছে। নুরাইন 4 তলার বাটনে চাপ দিল। দরজাটা বন্ধ হতেই লিফট ধীরে ধীরে ওপরে উঠতে শুরু করল। হঠাৎ লিফটটা প্রবলভাবে কেঁপে উঠল। অপ্রস্তুত নুরাইন ভারসাম্য হারিয়ে সামনে হোঁচট খেল। প্রতিক্রিয়া জানানোরও সময় পেল না। ঠিক সেই মুহূর্তে কায়েন স্বতঃস্ফূর্তভাবে আহত হাত দিয়ে নুরাইনের বাহু ধরে ফেলল। পরের ঝাঁকুনিটা আরও তীব্র হলো। নুরাইন এবার পুরোপুরি কায়েনের বুকের দিকে ঢলে পড়ল। লিফটের ভেতরের আলো একবার মিটমিট করে নিভে আবার জ্বলে উঠল। কায়েন অন্ধকারে নুরাইনের পাতলা কোমরটা জড়িয়ে ধরে নিজের সাথে শক্ত করে লেপ্টে নিল। আহ! নুরাইনের ঠোঁট গলে একটা মৃদু আর্তনাদ বের হলো, যা ভয়ের চেয়েও বেশি ছিল এক তীব্র আকস্মিকতার ধাক্কায়। নুরাইনের 2 হাত কায়েনের ব্লেজারের কলারটা খপ করে চেপে ধরেছে। অন্ধকার লিফটের ভেতর তখন শুধু দুজনের দ্রুত চলা তপ্ত নিঃশ্বাসের শব্দ। নুরাইনের বুকের স্পন্দন কায়েনের বুকের স্পন্দনের সাথে এক অদ্ভুত তালে আছড়ে পড়ছে।
চলবে।